ক্লাস 11 তোমাদের কেমিস্ট্রির একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, অর্থাৎ ফিজিক্যাল কেমিস্ট্রি, সাম্যাবস্থা, ইকুইলিব্রিয়াম, এটা সম্পর্কে বলবো। কোনো একটা সিস্টেম, সেই সিস্টেমের কিছু কিছু ধর্মাবলম্বী, যেমন একটা জল, পাত্রে জল নিয়েছ, সেটা একটা সিস্টেম। এই সিস্টেমের বাহ্যিক সত্ত্ব, যেটাকে বলে সিস্টেমের ধর্মাবলম্বী, সেগুলো চাপ, আয়তন, গাঢ়ত্ব, উষ্ণতা, এদের কিছু পরিবর্তন হলে সিস্টেমের মধ্যে কিছু কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। আমরা যে কোনো একটা সিস্টেমে সাম্যাবস্থা সম্পর্কে বলবো, ইকুইলিব্রিয়াম। সেটা দুরকম সাম্যাবস্থা আমরা জানি, স্থিতি সাম্যাবস্থা আর গতিশীল সাম্যাবস্থা। অর্থাৎ ভৌত রাসায়নিক সাম্যাবস্থা সর্বদাই যে গতিশীল সাম্যাবস্থা লক্ষ্য করা যায়, সেইটাই তোমাদের সিলেবাসে আছে। যেমন ভৌত সাম্যাবস্থা কি? ভৌত সাম্যাবস্থা হচ্ছে কতকগুলো হচ্ছে কঠিন তরল, ঠিক আছে, যেমন H2O সলিড টু H2O লিকুইড। এটা যদি 0°C উষ্ণতা 1 অ্যাটমসফিয়ার চাপে বরফ এবং জলকে একটা বদ্ধ পাত্রের মধ্যে রাখা হয়, তাহলে এর মধ্যে এদের যে বিক্রিয়া, এটা হচ্ছে বিক্রয়ক পদার্থ, এটা বিক্রিয়া পদার্থ, এদের মধ্যে সাম্যাবস্থা সৃষ্টি হবে। সেটা হচ্ছে ভৌত এবং সলিড টু, কঠিন টু তরলের সাম্যাবস্থা। ঠিক সেইভাবে তরল বাষ্পের সাম্যাবস্থা, সেটা একটা উদাহরণ আছে। ধরো একটা বদ্ধ পাত্রে যদি তুমি জল নাও, ঠিক আছে, নির্দিষ্ট উষ্ণতার মধ্যে, তাহলে এই যে জল থেকে যে বাষ্পায়নের ফলে উবে যাবে, সেইটা এদের মধ্যে একটা সাম্যাবস্থা সৃষ্টি করবে, তরল এবং বাষ্পের মধ্যে। সেইটা হচ্ছে তরল বাষ্পের সাম্যাবস্থা। আর কি আছে? আর একটা সাম্যাবস্থা আছে, যেটা হচ্ছে কঠিন বাষ্প। কঠিন বাষ্পের সাম্যাবস্থা কি? আয়োডিন সলিড, আয়োডিন টু আয়োডিন গ্যাস, বা নিশাজল অ্যামোনিয়াম ক্লোরাইড সলিড টু অ্যামোনিয়াম ক্লোরাইড গ্যাস, ঠিক আছে। এগুলো হচ্ছে কঠিন বাষ্পের সাম্যাবস্থা, এগুলো তোমরা জানবে। এবার আমি আসছি রাসায়নিক সাম্যাবস্থা। সেই রাসায়নিক সাম্যাবস্থাটা কি? রাসায়নিক সাম্যাবস্থা আমরা জানবো দুটো বিক্রিয়া, একমুখী আর উভমুখী। পৃথিবীতে কতগুলো বিক্রিয়া আছে যেখানে বিক্রয়ক পদার্থগুলো বিক্রিয়া করে সম্পূর্ণ বিক্রিয়াত পদার্থ উৎপন্ন করবে। অর্থাৎ তুমি লক্ষ্য রাখবে যে বিক্রিয়াত পদার্থ থেকে আর বিক্রয়ক পদার্থ ফিরে আসছে না, অর্থাৎ বা ব্যাকওয়ার্ড রিয়াকশান, যেটাকে বলে পশ্চাৎমুখী বিক্রিয়া ঘটছে না। এরকম উদাহরণ, যেমন মনে করো পটাশিয়াম ক্লোরাইড 2KClO3 বিক্রিয়া করে 2KCl + 3O2, এটা হচ্ছে একমুখী বিক্রিয়া, ঠিক আছে। তারপর আরও একমুখী বিক্রিয়া আছে, মনে করে অ্যামোনিয়াম নাইট্রাইটকে উত্তপ্ত করলে যে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন, সেটা ক্ষেত্রে একমুখী বিক্রিয়া লক্ষ্য করা যায়। তারপর মনে করে NOH এর সঙ্গে HCl, তীব্র ক্ষার অ্যাসিডের বিক্রিয়া, লবণ ও জল, এটা হচ্ছে একমুখী বিক্রিয়া। আমরা তাহলে যে পদার্থটা বিক্রিয়া করছে সেটাকে আমরা বলি বিক্রয়ক, আর যেটা উৎপন্ন হচ্ছে সেটা বিক্রিয়াত পদার্থ, এগুলো হচ্ছে একমুখী বিক্রিয়া, ঠিক আছে। আরও উদাহরণ তোমরা পড়বে, পটাশিয়াম ক্লোরাইডের সঙ্গে যদি অ্যামোনিয়াম নাইট্রেট, ঠিক আছে, মনে করো NH4NO3 বা KCl বিক্রিয়া করো NH4Cl এটা প্লাস NH4Cl প্লাস KNO3, বা এখানে যদি সিলভার নাইট্রেট নাও, সিলভার নাইট্রেট নিলেও হতে পারে, তাহলে সিলভার ক্লোরাইড পটাশিয়াম নাইট্রেট, ঠিক আছে। এগুলো হচ্ছে একমুখী বিক্রিয়া। এবার আমরা আসবো উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়া কি? যে বিক্রিয়ায় একটা নির্দিষ্ট শর্তে বিক্রয়ক পদার্থ বিক্রিয়াত পদার্থ উৎপন্ন হবে, ঠিক সেই হারে, যে হারে বিক্রয়ক পদার্থ বিক্রিয়াত পদার্থ উৎপন্ন হবে, ঠিক সেই হারে বিক্রিয়াত পদার্থ থেকে বিক্রয়ক পদার্থ উৎপন্ন হবে। ফলে একটা ডায়নামিক প্রসেস থাকবে, গতিশীল সাম্যাবস্থা, সেটা হচ্ছে উভমুখী বিক্রিয়া, ঠিক আছে। এরকম উদাহরণ অনেক আছে। H2 + I2 বিক্রিয়া করে, এটা উভমুখী বিক্রিয়ার চিহ্ন, 2HI, ঠিক আছে। হাইড্রোআয়োডিক অ্যাসিড উৎপন্ন হলো, হাইড্রোজেন অক্সিজেন। আর একটা উদাহরণ দিচ্ছি, ক্যালসিয়াম কার্বনেটকে বিক্রিয়া করো, CO সলিড, এটা সলিড প্লাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস, ঠিক আছে, এটা একটা উভমুখী বিক্রিয়া। তারপর নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন, অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হচ্ছে, এটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। এখানে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন,
ক্যালসিয়াম কার্বনেটের সলিড স্টেট খোলা পাত্রে এবং বদ্ধ পাত্রে উত্তপ্ত করলে কি ঘটবে? দেখো, এটা যদি খোলা পাত্রে উত্তপ্ত করা হয়, অর্থাৎ যদি ক্যালসিয়াম কার্বনেটকে নিয়ে হিট দেওয়া হয়, এখানে যদি ক্যালসিয়াম কার্বনটাকে খোলা পাত্র থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরিয়ে যাবে। ফলে কি হচ্ছে, দেখা যাচ্ছে যে বিক্রিয়া যখন চলছে তখন কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরিয়ে যাওয়ার জন্যে এই কার্বন ডাইঅক্সাইড আর সিও আর যুক্ত হতে পারছে না, অর্থাৎ বিপরীতমুখী বিক্রিয়া হচ্ছে না। অর্থাৎ সমস্ত ক্যালসিয়াম কার্বনের বিক্রিয়া করে সিও কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে খোলা পাত্রের মুখ দিয়ে। ফলে এটা একমুখী হয়ে যাবে, অর্থাৎ বিক্রিয়াটি সম্পূর্ণতার দিকে এগিয়ে যাবে, সম্পূর্ণতার দিকে। ফরওয়ার্ড রিয়াকশনটা বেশি করে ঘটবে। যদি মুখটা বদ্ধ করা, তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরোতে পারবে না। ফলে এটা আবার বিক্রিয়া করে বিপরীতমুখী বিক্রিয়া দ্বারা ক্যালসিয়াম কার্বন উৎপন্ন করে, ফলে বিক্রিয়াটি সাম্যাবস্থায় থাকবে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। ঠিক এরমভাবে আরেকটা প্রশ্নে ফেরোসে লোহিত তপ্ত স্টিমের উপর দিয়ে আয়রন চালনা করলে 3Fe সলিড প্লাস 4H2, এটা স্টিম বলেছে, এটা হচ্ছে বাষ্প গ্যাস চালনা করলে Fe3O4 সলিড প্লাস 4H2। ফলে এইটাও যদি খোলা পাত্রে ঘটানো, হাইড্রোজেন গ্যাস বেরিয়ে গিয়ে বিক্রিয়াটি সম্পূর্ণতার দিকে এগিয়ে যাবে, অর্থাৎ ফরওয়ার্ড রিয়াকশন ঘটবে। ফলে বিক্রিয়াটি সাম্যাবস্থা লাভ করবে। যেই বদ্ধ পাত্রে ঘটানো হলো, তাহলে এই হাইড্রোজেনের সঙ্গে আবার ফেরোস পেরোক্সাইড বিক্রিয়া করে বিক্রিয়াটি সাম্যাবস্থা লাভ করবে। এখানে একটা কথা দেখো, যখন কোনো বিক্রিয়া ঘটছে তোমরা বিক্রিয়া পাত্রে লক্ষ্য করবে যে দেখা যাচ্ছে বিক্রিয়ক পদার্থগুলো বিক্রিয়া করে বিক্রিয়াত পদার্থ উৎপন্ন হচ্ছে, অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে মনে হবে যেন বিক্রিয়াটি আস্তে আস্তে শেষ হয়ে গেছে, ঠিক আছে। মানে উৎপন্ন পদার্থ দেখতে পাচ্ছ, ফলে মনে হয় যেন আপাত দৃষ্টিতে বিক্রিয়াটি বন্ধ হয়ে গেছে, কিন্তু না, যে হারে সম্মুখ বিক্রিয়া ঘটে ঠিক সেই হারেই বিপরীতমুখী বিক্রিয়া ঘটে। অর্থাৎ একটা ইকুয়ালাইজেশন শেষ স্টেট, ফরওয়ার্ড রিয়াকশন টু ব্যাকওয়ার্ড রিয়াকশন সময়ের সঙ্গে সঙ্গে চলতে থাকে। ওই জন্যই বলা হয় রাসায়নিক সাম্যকে বলা হয় গতিশীল সাম্য। অর্থাৎ রাসায়নিক সাম্য অবস্থায় কোনো বহুমুখী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়াটি কখনো স্তব্ধ হয় না, বিক্রিয়াটি অনবরত চলতে থাকে। অর্থাৎ যে হারে বিক্রিয়ক পদার্থ বিক্রিয়াত পদার্থ উৎপন্ন করবে ঠিক সেই হারে বিক্রিয়াত পদার্থ বিক্রিয়ক পদার্থে কনভার্ট হবে, ফলে একটা গতিশীল সাম্যাবস্থা হয়। সেই জন্য রাসায়নিক সাম্যকে আমরা গতিশীল সাম্য বলি, ঠিক আছে। এবার একটা ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো, এই সমসত্ব সিস্টেম আর অসমসত্ব সিস্টেম, এখানে নাইট্রোজেন গ্যাস, হাইড্রোজেনও গ্যাস, অ্যামোনিয়া গ্যাস, এই যে উভয়মুখী বিক্রিয়ার এই অবস্থা আছে সমসত্ব সাম্যাবস্থা, ঠিক আছে। কিন্তু এখানে দেখো সলিড সলিড গ্যাস, এটা হচ্ছে অসমসত্ব সাম্যাবস্থার উদাহরণ, এটা মনে রাখবে তোমরা। এবার আসছি রাসায়নিক বিক্রিয়াকালে, ঠিক আছে, যখন কোনো মনে করো এ মোল এ বি মোল বি বিক্রিয়া করে উভয়মুখী বিক্রিয়া দ্বারা সি মোল সি প্লাস ডি মোল ডি উৎপন্ন করলো, ঠিক আছে। তাহলে বিক্রিয়ার হার আর গাঢ়ত্ব তার লেখচিত্র আঁকলে দেখো তুমি, যত সময় চলবে আস্তে আস্তে সময়ের সাপেক্ষে গাঢ়ত্ব কমতে থাকবে যে কোনো পদার্থে, ঠিক আছে। এটা তোমরা বুঝতে পারলে। সময় আর একটা গাঢ় ধরলে সময় চলাকালীন বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব আস্তে আস্তে কমতে থাকবে, তখন বিক্রিয়াত পদার্থের গাঢ়ত্ব বাড়তে থাকবে। সেইটা যদি উভয়মুখী বিক্রিয়া অবস্থা ধরা হয়, তাহলে দুটো লেখচিত্র আসবে। একটা হচ্ছে এখানটা বিক্রিয়ার হার আর এটা হচ্ছে সময় ধারা। তাহলে দেখো সম্মুখ বিক্রিয়া, এটা হচ্ছে সম্মুখ বিক্রিয়া, এটা হচ্ছে বিপরীত। এই অবস্থায় থেকে দেখো এই জিনিসটা হচ্ছে এখানটা যে দাগ কেটে দিলাম, এটা হচ্ছে সাম্য অবস্থা। অর্থাৎ যত সময় বাড়বে তত বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব আস্তে আস্তে কমবে। তাহলে এই বিক্রিয়াটা কি বলা যায় যে এ প্লাস বিবি চিহ্ন সিসি প্লাস ডিডি, ঠিক আছে। এটা কি বলা যায় যে সিসি প্লাস ডিডি সমান এ প্লাস বিবি, ঠিক আছে। এটা হচ্ছে বিক্রিয়াত পদার্থ থেকে বিক্রিয়ক পদার্থ, আর এটা হচ্ছে বিক্রিয়ক পদার্থ থেকে বিক্রিয়াত পদার্থ, আর এইটা হয়ে গেল সাম্যাবস্থা। লেখচিত্রটা তার মানে বলতে চাইছি এ প্লাস বিবি সিসি প্লাস ডিবি, ঠিক আছে। এটা তোমরা মাথায় রাখবে। আর যদি গাঢ়ত্ব দিয়ে লেখচিত্র আঁকো, এটা যদি সময় ধরা, তাহলে দেখো
এক সময় এই স্টেটটা, এই যে স্টেট হয়ে যাবে, এটা হচ্ছে সাম্যাবস্থা। এটা হচ্ছে গাঢ়ত্ব দিয়ে প্রকাশ করে, এটা হচ্ছে সম্মুখ বিক্রিয়ার হার, এটা হচ্ছে বিপরীতমুখী বিক্রিয়ার। এটাকে আমরা সম্মুখ বিক্রিয়ার হার আরএফ ফরওয়ার্ড রিয়াকশান, এটাকে ব্যাকওয়ার্ড রিয়াকশান আরবি, এই চিহ্নটা, তার মানে এই চিহ্নটা হচ্ছে আরএফ আর এই চিহ্নটা হচ্ছে আরবি, ব্যাক। সম্মুখ বিক্রিয়ার হার, এটা হচ্ছে বিপরীত। এই গাঢ়ত্ব দিয়ে প্রকাশ করা হয়, তাহলে সম্মুখ বিক্রিয়ার হার আস্তে আস্তে দেখো, সম্মুখ বিক্রিয়ার হার আস্তে আস্তে কমছে সময়ের সঙ্গে সঙ্গে, কমতে কমতে দেখো একটা সময় ইকুয়ালাইজেশন হয়ে যাবে, সাম্যাবস্থা বজায় রাখবে। তাহলে এই দুটো লেখচিত্র তোমরা মনে রাখবে, গাঢ়ত্ব দিয়ে প্রকাশ করলে এইভাবে লেখচিত্র, আর বিক্রিয়ার হার দিয়ে প্রকাশ করলে এই লেখচিত্র। ঠিক আছে, এবার আসছি ভরক্রিয়া সূত্র। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সাম্যাবস্থার উপর ভরক্রিয়ার সূত্রটা জানতে হবে। বলছে কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট মুহূর্তে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার ওই মুহূর্তে উপস্থিত বিক্রয়ক পদার্থের সক্রিয় ভরের উপযুক্ত ঘাত গুণফলের সমানুপাতিক। ধরো এইটা সম্মুখ বিক্রিয়ার হার আরএফ, আরএফ সমানুপাতিক সম্মুখ বিক্রিয়ার ওই মুহূর্তে উপস্থিত কি, এই যে বিক্রিয়ার ক্ষেত্রে সম্মুখ বিক্রিয়ার হার, সেই মুহূর্তে বিক্রিয়ক পদার্থ এ আর বি, তাহলে এর গাঢ়ত্ব এ, ঠিক আছে, উপযুক্ত ঘাত এ। আবার হচ্ছে আরএফ প্রপোর্শনাল টু বি, যদি বিক্রয়ক পদার্থ হয় তার উপযুক্ত ঘাত। এই দুটোকে যৌগিক ভেদ করলে কি হবে, আরএফ সমানুপাতিক এ উপযুক্ত ঘাত গুণফল বি। এটাই হচ্ছে ভরক্রিয়া সূত্র। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সক্রিয় ভর, এই যে যেটাকে আমরা মোলার গাঢ়ত্ব দিয়ে প্রকাশ করি। সক্রিয় ভর কি, যদি কোনো পাত্রে ভি লিটার আয়তন হয়, তাহলে যদি এন মোল গ্যাস দ্রবীভূত থাকে, তাহলে সক্রিয় ভর হবে এন বাই ভি, অর্থাৎ একক আয়তন অনুসংখ্যা বা মোল সংখ্যাকে বলা হয় তার লিটার। তাহলে এর একক কি সক্রিয় ভরে, মোল পার লিটার। ঠিক আছে, তাহলে সক্রিয় ভরকে আমরা মোলার গাঢ়ত্ব দিয়ে প্রকাশ করছি। এখানে একটা মনে রাখবে যে বিশুদ্ধ তরল আর কঠিন অবস্থা সক্রিয় ভর সর্বদা একক হয়, একক এক হয়। অন্যান্য ক্ষেত্রে সক্রিয় ভর পরিবর্তন হয়, যেমন দ্রবণের ক্ষেত্রে সক্রিয় ভরকে আমরা মোলার গাঢ়ত্ব দিয়ে প্রকাশ করি, গ্যাসের ক্ষেত্রে আংশিক চাপ দিয়ে প্রকাশ করি, দ্রবণের ক্ষেত্রে মোল ফ্র্যাকশন, যেটাকে মোল ভগ্নাংশ দিয়ে প্রকাশ করি, সেই জিনিসগুলো আসবে। তাহলে ভরক্রিয়া সূত্রে আমরা কোনো উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় সম্মুখ বিক্রিয়ার হার, সেইটা আমরা জেনে গেলাম যে বিক্রয়ক পদার্থের সক্রিয় ভরের উপযুক্ত ঘাত সহ গুণফলের সমানুপাতিক। ঠিক সেইভাবে ব্যাকওয়ার্ড আরবি প্রপোর্শনাল টু, তাহলে কি হবে, তাহলে এইটা যদি এই দিকে হয়, তাহলে সেই মুহূর্তে বিক্রয়ক পদার্থ কি, এই দুটো, তাহলে উপযুক্ত সক্রিয় ভর সি উপযুক্ত ঘাত সি, ডি উপযুক্ত ঘাত ডি সমানুপাতিক। ঠিক আছে, এবার আসছি সাম্যাবস্থায় আরএফ, তাহলে যে কোনো উভমুখী বিক্রিয়া, এই উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা আমরা কি বলবো, আরএফ সমান আরবি, সম্মুখ বিক্রিয়া হার সমান বিপরীত বিক্রিয়া হার। তাহলে এই দুটো সমান আসবে, তাহলে এইখানে আরএফ থেকে সমানুপাত তুলতে গেলে একটা ধ্রুবক আসবে, তাহলে আমি লিখতে পারি আরএফ সমান কে এফ, ঠিক আছে, এখানে বসিয়ে দাও কে এফ আরবির ক্ষেত্রে সমানুপাতে চলে গেলে ধ্রুবক আসবে কে বি। ঠিক আছে, তাহলে সাম্যাবস্থার সম্মুখ বিক্রিয়ার হার বিপরীত বিক্রিয়ার হার সমান হওয়ার জন্য এই মান দুটো সমান হচ্ছে, তাহলে এখান থেকে কে বাই কে বি করলে কি হবে, দেখো সম্মুখ বিক্রিয়ার হার ধ্রুবক বিপরীত বিক্রিয়ার হার ধ্রুবকের অনুপাতের মান একটা নির্দিষ্ট হয়ে গেল। সেখানে কি, সেখানে দেখা যাচ্ছে বিক্রয়জাত পদার্থের সক্রিয় ভর বা মোলার গাঢ়ত্বের উপযুক্ত ঘাত সহ গুণফল, বিক্রয়ক পদার্থের সক্রিয় ভর বা মোলার গাঢ়ত্বের উপযুক্ত ঘাত সহ গুণফলের অনুপাতটাই হয়ে গেল সাম্য ধ্রুবক। এটা কি বলা হয়, সাম্য ধ্রুবক। এই সাম্য ধ্রুবক তোমরা তিনটে জানবে। ঠিক আছে,
তাহলে ভরক্রিয়া সূত্র অনুযায়ী সাম্যদ্রুবকের আমরা দুরকম বলতে পারি সাম্যদ্রুবকের সংজ্ঞা। সম্মুখ বিক্রিয়া হার ধ্রুবক ও বিপরীতমুখী বিক্রিয়া হার ধ্রুবকের অনুপাতকে বলা সাম্যদ্রুবক, বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের উপযুক্ত ঘাতসহ গুণফল ও বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের উপযুক্ত ঘাতসহ গুণফলের অনুপাতকে বলা সাম্যধ্রুবক। এই সাম্যধ্রুবক তোমরা কি তিনটে জিনিস জানবে, হচ্ছে কেপি, এটা কেসি, কেএক্স। দ্রবণের ক্ষেত্রে এটা গ্যাসের ক্ষেত্রে সাম্যধ্রুবক কেপি, কেসি হচ্ছে দ্রবণের ক্ষেত্রে, এটা হচ্ছে মোল ভগ্নাংশের ক্ষেত্রে। ঠিক আছে, এবার আমরা সাম্যধ্রুবকের রিলেশনগুলো জানবো এবং সাম্যধ্রুবকের এই যে কেপি, কেসি, কেএক্স তারা কীভাবে ভ্যারিয়েশন করে সেই জিনিসগুলো আমরা জানবো। তাহলে এই বিক্রিয়াটি মনে করো একটা বহুমুখী বিক্রিয়া, টি কেলভিন উষ্ণতা, টি কেলভিন উষ্ণতা ভি লিটার আয়তনের পাত্রে বিক্রিয়াটি ঘটছে, এটা আমরা ধরে নিলাম। তাহলে এই বিক্রিয়ার সাম্যধ্রুবক কেপি আমরা কি জানলাম, এর প্রথমেই বলে দিয়েছি যে সাম্যধ্রুবকের সংজ্ঞা হচ্ছে বিক্রিয়াতে পদার্থের সক্রিয় ভরের উপযুক্ত ঘাতসহ। তাহলে এখানে পি এর ক্ষেত্রে সক্রিয় ভর কি হবে, আংশিক চাপ। তাহলে পি অফ সি অফ উপযুক্ত ঘাত সি ইন্টু পি ডি স্মল ডি, পি এ স্মল এ, পি বি কেপিএস এ। ঠিক আছে, তাহলে কেসি সাম্যধ্রুবক কী হবে দ্রবণের ক্ষেত্রে, সেটাকে আমরা সক্রিয়ভাবে মোলার গাঢ়ত্বকে সি দিয়ে বার দিয়ে প্রকাশ করছি, ইন্টু সি ডি স্মল ডি। দ্রবণের ক্ষেত্রে মোলার গাঢ়ত্ব প্রকাশ করা এইভাবে, ঠিক আছে, ব্র্যাকেট দিয়ে এ। ওকে, এবার যদি এই বিক্রিয়াটি মনে করে একটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে হয়, যা টিকে ভি লিটার উষ্ণে এনমোল পাত্রে, মানে এনমোল গ্যাসের ক্ষেত্রে যদি করা হয়, তাহলে আমরা কি জানি আদর্শ গ্যাস সমীকরণ পিভি সমান এন আর টি। তাহলে কি হচ্ছে পি সমান এন বাই ভি আর টি। ঠিক আছে, তাহলে এন বাই ভিটা কি আমি মোলার গাঢ়ত্ব বলি, তাই তো আগেই বলে দিয়েছি। তাহলে এখানে যেহেতু যে তিনটে দেখো এ গ্যাস, বি গ্যাস, সি গ্যাস, ডি গ্যাস আছে, তাহলে এ গ্যাসের ক্ষেত্রে যদি হয় তাহলে পি এ আংশিক চাপ কি হবে, সি এ আর টি। এটা কি আমি এরকম করে লিখতে পারি, পি এ বলেছি, তাহলে এ বার আর টু। ঠিক আছে, তাহলে বি এর ক্ষেত্রে কি বলবো, পি বি আংশিক চাপ কি হবে এই সমীকরণ দিয়ে সমান বি বার আর টু। তাহলে এটাকে 1 নম্বর সমীকরণ ধরো, 1 নম্বর ফর্ম 1 বসিয়ে দাও, কেপি সমান পিসির জায়গায় কি হবে, সি অফ সি আর টি সি। ঠিক আছে, পিডির জায়গায় কি হবে, পি এর জায়গায় কি হবে, ঠিক আছে, বি এর জায়গায়, তাহলে এগুলোকে একদিক করে দাও, সি বাই সি, ডি বাই ডি, এ টু দি পাওয়ার এ, বি টু দি পাওয়ার, এগুলোকে এক করে দাও, সি টু দি পাওয়ার সি ইন্টু ডি টু দি পাওয়ার ডি ইন্টু এ টু দি পাওয়ার এ, বি টু দি পাওয়ার বি ইন্টু আর টি সি প্লাস ডি আর টি এ প্লাস বি। দেখো সি টু দি পাওয়ার সি, ডি টু দি পাওয়ার ডি বাই এ টু দি পাওয়ার এ, বি টু দি পাওয়ার সমান হচ্ছে কেসি। এটা কেসি বসিয়ে দিলাম, আর এটা হচ্ছে আর টি সি প্লাস ডি বিয়োগ এ প্লাস বি সমান হয়ে গেল কেসি আর টু দি পাওয়ার ডেল্টা এ। এটা হচ্ছে কেপি। তাহলে কেপির সঙ্গে কেসির সম্পর্ক হলে কেপি সমান কেসি আর টু দি পাওয়ার ডেল্টা এ। ঠিক আছে, তাহলে আমরা দুটো সাম্যধ্রুবকের সংজ্ঞা সম্পর্কটা বার করে ফেললাম, কেপি সমান কেসি আর টু দি পাওয়ার ডেল্টা এন। ঠিক সেইভাবে আমরা কেসির সঙ্গে কে এক্স এর সাম্যধ্রুবক বা কেপির সঙ্গে কে এক্স এর সাম্যধ্রুবকের রিলেশনটা বার করতে পারি। ঠিক আছে, সেটাও যদি আমি বলি তাহলে খুবই সহজ জিনিস, সেটা চলে যা। তাহলে এখানে যদি কে এক্স, তাহলে এক্স সি সি এক্স ডি
ডি এক্স এ টু দি পাওয়ার এ এক্স বি। আর এটা মোল ফ্র্যাকশন, মোল ফ্র্যাকশনটা যদি তোমরা এটা বার করতে পারছো। আর এটা হচ্ছে আংশিক চাপের ক্ষেত্রে সাম্য ধ্রুবক, গ্যাসের ক্ষেত্রে এটা দ্রবণের ক্ষেত্রে। তাহলে আমরা মোল ভগ্নাংশ কাকে বলি? কোনো একটা দ্রবণে যে দাবটা দ্রবে থাকে সেই দাবের মোল সংখ্যা বা দ্রবণের টোটাল মোল সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা মোল ফ্র্যাকশন পাই। আর একটা জিনিস তোমরা গ্যাসীয় অবস্থায় পড়বে, আংশিক চাপ সমান মোট মানে মোল ফ্র্যাকশন, মোল সংখ্যা বা মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। ঠিক আছে, আমরা একটা সম্পর্ক জানবো, পিআই সমান এক্সআই ইন্টু পি। আংশিক চাপ সমান মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। তাহলে এখানে আমরা যে কোনো ক্ষেত্রেই বার করে ফেলতে পারি। যেমন পিসি, ধরো কেপি লিখলাম, পিসি, তাহলে পিসি সমান পি, এখানে কি লিখবো? পিসি সমান এক্সসি ইন্টু পি টু দি পাওয়ার সি লিখতে পারি। পিডির জায়গায় কি লিখবো? এক্স ডি ইন্টু পি টু দি পাওয়ার ডি। পি এ এক্স ডি, ঠিক আছে। এবার এক্স সি টু দি পাওয়ার সি একদিক করে দাও, ইন্টু এক্স টু দি পাওয়ার ডি, এক্স টু দি পাওয়ার এ, এক্স টু দি পাওয়ার বি। তাহলে কি হলো? পি সি প্লাস ডি বিয়োগ এ প্লাস বি। তাহলে এটা হয়ে গেল কে এক্স, এটা হয়ে গেল পি টু দি পাওয়ার ডেল্টা এন। ঠিক আছে, তাহলে কেপি সমান কে এক্স পি টু দি পাওয়ার ডেল্টা এন। তাহলে কেপি কে এক্স এর সঙ্গে পেলাম, তাহলে কেসি কেপি সম্পর্কে পেলাম, কেপি কে এক্স এর সম্পর্কে পেলাম। এখানে ডেল্টা এন আমরা যেমন আগের সম্পর্কটা বললাম, দেখো লিখছি, কেপি সমান কেসি আর টু দি পাওয়ার ডেল্টা এন। আরেকটা পেলাম কেপি সমান কে এক্স পি টু দি পাওয়ার ডেল্টা এন। এখানে ডেল্টা এন মানে কি দেখো লেখাটাই বুঝতে পারছো, সি প্লাস ডি বিয়োগ এ প্লাস বি। মানে বিক্রিয়াজাত পদার্থের মোল সংখ্যা, সি প্লাস ডি, যে বিক্রিয়াজাত পদার্থের মোল সংখ্যা বিয়োগ বিক্রয়ক পদার্থের মোল সংখ্যা। ঠিক আছে, এর মান তিন রকম হতে পারে, বেশি হতে পারে, ডেল্টা এন পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, বা ডেল্টা এন শূন্য হতে পারে। যদি মনে করো ডেল্টা এন শূন্য, তার মানে কি বিক্রিয়াজাত পদার্থের মোল সংখ্যা আর বিক্রয়ক পদার্থের মোল সংখ্যার বিয়োগফল শূন্য। তার একটা উদাহরণ, H2I2 সমান 2HI। তাহলে এখানে কি হচ্ছে? 2 বিয়োগ 1 প্লাস 1 সমান 0। তাহলে এক্ষেত্রে কি হবে? কেপি সমান, এটা যদি শূন্য হয়ে যায় তাহলে কেপি সমান কেসি। তাহলে কোন বিক্রিয়ার ক্ষেত্রে কেপি ও কেসির মান সর্বদাই সমান হবে? যে সমস্ত বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক পদার্থের মোল সংখ্যা ও বিক্রিয়াত পদার্থের মোল সংখ্যার মান সমান হয়, সেক্ষেত্রে কেপি সাম্য ধ্রুবক কেসি সাম্য ধ্রুবক সমান সমান হয়। আর একটা প্রশ্ন, যে সাম্য ধ্রুবকের মান কখনো কি অসীম হতে পারে? এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা কিভাবে ব্যাখ্যা করব? ধরো আমি কেসির সাম্য ধ্রুবককে বলছি, তাহলে কি পড়েছি? সি, এখানে দেখো সি টু দি পাওয়ার সি, ডি টু দি পাওয়ার ডি, এ টু দি পাওয়ার এ, বি টু দি পাওয়ার বি। এখান থেকে লিখলাম কেসি সাম্য ধ্রুবক দ্রবণের ক্ষেত্রে। এই সাম্য ধ্রুবকের মান অসীম হতে গেলে এই মানটা কি হতে হবে? শূন্য হতে হবে। ঠিক আছে, অর্থাৎ বিক্রয়ক পদার্থের গাঢ়ত্বের বা সক্রিয় ভরের বা মোলার গাঢ়ত্বের পরিমাণ বা গুণফল শূন্য হতে হবে, যেটা কখনোই সম্ভব নয়। কারণ যে কোনো বহুমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সামান্য হলেও বিক্রয়ক পদার্থ থাকতে হবে, তবেই সেই বিক্রিয়াটা সাম্যাবস্থা লাভ করবে। তাহলে এই মানটা শূন্য হলে তবেই এই মানটা কি হচ্ছে? 1/0 অসীম হতে পারে। সেই জন্য বলছি কোনো রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থায় সাম্য ধ্রুবকের মান কখনো অসীম হতে পারে না। এটা বোঝা গেল? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, তাহলে আমরা কেপি কে এক্স কেপি কেসি সম্পর্ক জানলে তাহলে কেসি কে এক্স এর সম্পর্কটা আমরা বার করতে পারি। এবার হচ্ছে সাম্য ধ্রুবকের একক কি? বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে বিভিন্ন সাম্য ধ্রুবক। মনে করো
নাইট্রোজেন গ্যাস প্লাস 3 হাইড্রোজেন গ্যাস সমান 2NH3। ঠিক আছে, এটা গ্যাস। তাহলে এই বিক্রিয়া সাম্য ধ্রুবকের যদি কেপি হয় তাহলে তার একক কী হবে? পি অ্যামোনিয়া প্রযুক্ত ঘাত 2, PN2 1, পি হাইড্রোজেন 3। তাহলে একক কী হবে? আংশিক চাপের একক অ্যাটমসফিয়ার স্কোয়ার। ঠিক আছে, এটা অ্যাটমসফিয়ার 4। ঠিক আছে, 3 1 অ্যাটমসফিয়ার 4। তাহলে কী হবে? অ্যাটমসফিয়ার 2 - 4 -2। আংশিক চাপের ক্ষেত্রে যদি দ্রবণের ক্ষেত্রে হয় তাহলে কী হবে? এখানটা কী হয়ে যাবে? এটা দেখো, যদি মনে করো এইটা ক্ষেত্রে কী হচ্ছে? সি আসছে, গাঢ়ত্ব মোলাগাতে কি মোল পার লিটার। তাহলে এখানটা কী লিখবো? মোল পার লিটার -2। ঠিক আছে, অর্থাৎ যে কোনো যে বিক্রিয়ার উপর নির্ভর করবে সেই বিক্রিয়াত পদার্থ আর বিক্রয়ক পদার্থের যে বিয়োগফল সেই মানটার উপর নির্ভর করে আমরা সাম্য ধ্রুবকের এককের মান হবে। ঠিক আছে, কিন্তু কোন ক্ষেত্রে সাম্য ধ্রুবকের কোনো একক হবে না? যখন ডেল্টা এন 0 হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে সাম্য ধ্রুবকের কোনো নির্দিষ্ট একক মানে মান নির্দিষ্ট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কোনো একক পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, এটা তোমার মাথায় রাখবে। এবার হচ্ছে সবই জানা গেল রাসায়নিক সাম্যাবস্থা, তার ভৌত সাম্যাবস্থা কি, রাসায়নিক সাম্যাবস্থায় গতিশীল সাম্য বলে কেন, বিভিন্ন প্রকার সাম্য ধ্রুবকের সংজ্ঞা জানলাম, ভরক্রিয়া সূত্র জানলাম। ঠিক আছে, ভরক্রিয়া সূত্রের দ্বারা আমরা সাম্য ধ্রুবকের মধ্যে রিলেশনটার সম্পর্কটা প্রতিষ্ঠা করতে পারলাম। ঠিক আছে, সাম্য ধ্রুবকের একক সম্পর্কে জানলাম। তারপর হচ্ছে ডেল্টা এন সাম্য ধ্রুবকের যে কখন কেপি কেসি বা সাম্য ধ্রুবকের মান সম্পর্ক এক হবে, বা সাম্য ধ্রুবকগুলো যখন ডেল্টা এন অর্থাৎ বিক্রিয়াত পদার্থের মোল সংখ্যা বিক্রিয়ক পদার্থের মোল সংখ্যার মান যখন কম বেশি হয়ে যাবে তখন ডেল্টা এনের পরিবর্তন হওয়ার জন্য সাম্য ধ্রুবকেরও পরিবর্তন হবে। এগুলো সম্পর্কে তোমরা জানলে। ঠিক আছে, এবার একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। মনে করো PCl5 গ্যাস বিয়োজিত হয়ে PCl3 প্লাস Cl2 গ্যাস। ঠিক আছে, মনে করো এই উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থা PCl5 আংশিক বিয়োজিত PCl3 প্লাস Cl2, এই বিয়োজন খুব স্লো হয়। ঠিক আছে, তাহলে এই বিক্রিয়া যদি মনে করো মোট চাপ P হয় আর সাম্যাবস্থা যদি X পরিমাণ বিয়োজিত, তাহলে এই বিক্রিয়ার প্রারম্ভিক অবস্থায় এর গাঢ়ত্ব 1, 0, 0। ঠিক আছে, এবার যখন সাম্যাবস্থা তাহলে প্রারম্ভিক গাঢ়ত্ব, এবার হচ্ছে সাম্যাবস্থা গাঢ়ত্ব কত হবে? দেখো এক্স পরিমাণ বিয়োজিত তাহলে 1 - x, এইটা x, PCl3 বিয়োজিত হবে, Cl2 এক্স পরিমাণ বিয়োজিত হবে। ঠিক আছে, তাহলে সাম্যাবস্থার গাঢ়ত্ব হলো এইটা। ঠিক আছে, এবার হচ্ছে তাহলে মোট গাঢ়ত্ব কত হলো? এর গাঢ়ত্ব যোগ করতে হবে, বিক্রিয়াত পদার্থের গাঢ়ত্ব, আর এইটা যোগ করো 1 - x, তাহলে কেটে গেল, তাহলে 1 + x হলো। ঠিক আছে, তাহলে মোট গাঢ়ত্ব হলো 1 + x। এবার আমরা এই কেপি সাম্য ধ্রুবক, এই বিক্রিয়া কেপি সাম্য ধ্রুবকটা কি? P of PCl3, P of Cl2, P of PCl5, এটা আমরা জানি। ঠিক আছে, তাহলে এই সাম্য ধ্রুবকের আংশিক চাপ সমান আমরা কি জানি? উহার মোল সংখ্যা মোল ভগ্নাংশ কিন্তু মোট চাপ। ঠিক আছে, তাহলে কেপি সাম্য ধ্রুবক কেপি সমান আমরা কি বলছি? PPCl3। তাহলে সেই PPCl3 মোট মোল সংখ্যা অর্থাৎ মোল ভগ্নাংশ x, এটা হচ্ছে 1 + x ইন্টু মোট চাপ। ঠিক আছে, PCl2 আংশিক চাপ সমান কি? এর মোল ভগ্নাংশ x/1/x, কারণ মোল ভগ্নাংশ কাকে বলে? ওই পদার্থটির মোল সংখ্যা বাই টোটাল মোল সংখ্যা। তাহলে x 1 + x ইন্টু p, আর PCl5 মোল সংখ্যা কত হবে? 1 - x 1 + x ইন্টু p। ঠিক আছে,
এটা বোঝা গেল। এবার আমরা কি এখান থেকে ইকুয়েশন আসবো সেটা তোমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে দেখো এখান থেকে 1+x 1+x একটা কেটে গেল, তাহলে কি হচ্ছে এস স্কোয়ার আর 1 - এস স্কোয়ার, একটা পিপি কেটে গেল ইন্টু পি, ঠিক আছে, সমান কেপি লিখতে পারি। তাহলে কেপি সমান এস স্কোয়ার মাইনাস বাই 1 - স্কোয়ার ইন্টু পি। এখানে এক্স হচ্ছে পিসিএল ফাইয়ের বিয়োজন মাত্রা, অর্থাৎ সাম্যাবস্থার বিয়োজন মাত্রা। এর বিয়োজন মাত্রা খুব কম, সেই জন্য আমরা 1 - এস স্কোয়ার ইকুইভ্যালেন্ট টু 1 বলতে পারি। তাহলে অতএব এখান থেকে কি লিখতে পারি, কেপি সমান এস স্কোয়ার বাই 1 ইন্টু পি, ঠিক আছে। তাহলে কি হলো, তাহলে অতএব এস স্কোয়ার সমান কেপি বাই পি। তাহলে এক্স সমান কি হচ্ছে, দেখো এস সমান কি হচ্ছে √r কেপি বাই পি, ঠিক আছে। তাহলে এখানে কি হচ্ছে, PCl5 এর বিয়োজন মাত্রা উহার চাপের বর্গমূলের ব্যস্তানুপাতিক, অর্থাৎ চাপ বাড়লে কি হবে, ব্যস্তানুপাতিক হারে কমবে। সেই জন্যে এখান থেকে একটা ইকুয়েশন আসছে যে কোনো PCl5 যখন বিয়োজিত হবে একটা নির্দিষ্ট চাপে, অর্থাৎ মোট চাপে, তার বিয়োজন মাত্রা উহার চাপের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এটা খুব ভালো ইকুয়েশন, এটা পরীক্ষার পরে বিয়োজন মাত্রা দিয়ে, ঠিক আছে। আর দুটো জিনিস বলবো, গিভস এনার্জি, এটা ডেল্টা জি পি কমা টি, চাপ ও টি, যেটা আমাকে আমরা বলি গ্যাসীয় সাম্যাবস্থার সত্তা বলি, ঠিক আছে, ঠিক আছে, ধর্মাবলী বা সত্তাবলী যা কিছু বলে, চাপ এবং তাপমাত্রা এই মানটা যখন শূন্য হবে তখন কি হচ্ছে, কোনো রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থায় থাকবে। কিন্তু এই ডেল্টা জি পি কমা টি যখন হয় গ্রেটার দ্যান 0 বা লেস দ্যান 0 হয়ে যাবে, তখনই বিক্রিয়াটি সাম্যাবস্থার পরিবর্তন হবে, অর্থাৎ সেই রাসায়নিক বিক্রিয়াটি আর সাম্যাবস্থায় থাকবে না। আমরা তাহলে গিভস এনার্জি, গিভস মুখ্য শক্তির চাপ এবং টি অপেক্ষক, এই দুটো শর্তে স্থির চাপ স্থির উষ্ণতা যদি শূন্য হয়, তাহলে আমরা যে কোনো রাসায়নিক বিক্রিয়া, উভয়মুখী বিক্রিয়াকে আমরা সাম্যাবস্থা আছে বলে ধরে নিতে পারি, ঠিক আছে। এই পর্যন্তই থাকলো, ঠিক আছে, ওকে।